আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারে যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেবে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অপকৌশলের আশ্রয় নেয়ার অভিযোগ। সব সংস্কার নির্বাচিত সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিয়ে শঙ্কা। রক্তের বিনিময়ে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ ব্যর্থ হলে তা আর সম্ভব হবে না মন্তব্য আসিফ নজরুলের। জাতীয় সনদের আইনি ভিত্তি চায় জামাত ও এনসিপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইসির। জনসংখ্যার বিচারে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে, কমবে বাগেরহাটে। ৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার আশ্বাস। এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিল আপিল বিভাগ। এবারে বিস্তারিত। যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদে অপশক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারকীয় আশুলিয়া হত্যা স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, জনগণ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় ৬ তরুণ। এর মধ্যে একজন জীবিত থাকলেও পুলিশ ভ্যানে তুলে নৃশংসভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে দেওয়া হয়। সেই নারকীয় দিনটি স্মরণে ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে ঢাকা জেলা বিএনপির এই প্রতিবাদ সভা। শুরুতেই শহীদ পরিবারকে সম্মাননা জানান বিএনপি মহাসচিব। হৃদয় বিদারক স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাদের নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদের কোনো মর্যাদা আমার স্বামী পায়নি। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে গণতন্ত্র আবারও ব্যাহত হয়। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠা করতে চায়। এর একমাত্র পথ নির্বাচন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকারও তাগিদ দেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের সব সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে সব কথা বলেন তিনি। শুরু থেকে মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আর দেরি না করে অক্টোবরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে ডেমোক্রেসি ডায়াস। এ সময় দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে আরো ভাবা উচিত ছিল। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। আমার পিসিমা একটা কথাও শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। এ সময় সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার দাবি সাংবাদিক মাসুদ কামালের। যে দেশে আইনের শাসন থাকে সে দেশে মব ভায়োলেন্স থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার শুরু থেকে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, অন্তত ঠেকানোর চেষ্টা করেনি, যাতে আজকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে। সেটাতে বিএনপি আগে ডিসেম্বর বললো, ঠিক আছে ডিসেম্বরও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল, এই জিনিসটা আমার বুঝে আসে না। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে আলাপ করলেও প্রেস উইং তা কেন চেপে গেল এ নিয়ে ক্ষোভ জানান ববি হাজ্জাজ। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আরো আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই আগস্টের মধ্যে, কিন্তু প্রেস আপনার রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না। এবং তারপর গত 4-5 দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই। সমাজ ছিলেন, তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি দরকার, বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এখন মানে আনফরচুনেটলি উনারা সেই সময় বুঝতে পারেন। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশ শান্ত হয়ে যাবে বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম আর এনজিও প্রীতির কারণে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারছে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানে হাজারের বেশি মানুষের জীবন ও অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী 2 দশকেও আর সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার উপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক ভালো অধ্যাদেশ বাতিল করেছিল, তাই এবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অধ্যাদেশ করা হচ্ছে। জনগণের চাহিদার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো সহজে উপেক্ষা করা সম্ভব হবে না বলে জানান তিনি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গত 15 বছরে ভেঙে পড়া বিচার ব্যবস্থার যেন উত্তরণ ঘটে, তাই আইনি কাঠামো শক্তিশালী করতে অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসেছে, আমাদের যে একটু সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমার কোনোভাবেই মিস করা যায় না।
আগামীকাল শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। এখনো মৌলিক অনেকগুলো বিষয় ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের শেষ মুহূর্তে সংসদের নারী প্রতিনিধিত্ব, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা, জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চলছে আলোচনা। এ সময় জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে জাতীয় ঐকমত্যে কমিশনের সামনে এমন প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। জামাত বলছে অধ্যাদেশ অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বৈধতা দিতে হবে, আর এনসিপি বলছে গণভোটের মাধ্যমে দিতে হবে জুলাই সনদের বৈধতা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব বিষয়ে এখনো বড় দলগুলো তাদের প্রস্তাব পেশ করেনি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন, জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলোর পূর্ণাঙ্গ খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো, রাজনৈতিক দলগুলোর কাছে। এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। 5 আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ম অবমাননার কারণে অনেক স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনার পতনের বছর পূর্তিতে 5 আগস্ট নাশকতা চালাতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন গুঞ্জনে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। এতে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশনের জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটুকু ওখানে দরকার হয়েছে দেখে ধরছে। ফেসবুকে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের অন্তত 15টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনায় 5 জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। গঙ্গাচড়ার বিষয়ে আপনারা জানেন, যারা এটা দোষী তাদের আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবৎ ফ্যাশনে পরিণত হয়েছে। এটাকে আমরা নিরুৎসাহিত করি। এর প্রতিক্রিয়া হিসেবে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই। আমরা এটা চাচ্ছি না। এদিকে আগামী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের এক টেবিলে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। তিনি জানান, দুপক্ষের সাথে আলোচনা চালিয়ে নিতে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। কাকরাইল মসজিদ, টঙ্গী মাঠ, এটা নিয়ে তো মূল বিরোধ, এগুলো ওই কমিটির সাথে ওনারা বসে আলাপ করবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। উভয় গ্রুপকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 39টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে। তার মধ্যে একটি আসন বাড়ছে গাজীপুরে, অন্যদিকে বাগেরহাটে কমছে একটি আসন। এই সংক্রান্ত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন।
ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থান বিবেচনায় নিয়ে ৩০০টি আসনের সীমানা যাচাই বাছাই করে কমিটি। একই সাথে ৭৯টি আসনের সীমানা পরিবর্তনে ৬ শতাধিক আবেদন পর্যালোচনা করে কমিশনের কাছে চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করা হয়। ৩০০ আসনের এভারেজ ভোটার সংখ্যা হলো ৪,২০,৫০০ সামথিং। সীমানা পুনর্নির্ধারণে ২০২২ সালের জনশুমারির তথ্য আমলে নেওয়া হয়। সবকিছু বিবেচনা নিয়ে ৩০০ আসনের মধ্যে ৩৯টি সীমানা পরিবর্তনের সুপারিশ করে কমিটি। এছাড়া ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। ঢাকায় ৬টি, চট্টগ্রামে ২টি, গাজীপুরে ৫টি এবং নারায়ণগঞ্জে ৩টি আসনের সীমানা রদবদল হচ্ছে। ছোট বড় রদবদল হচ্ছে পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩ আসনে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২টি, বাগেরহাটে ২টি, কুমিল্লা ও নোয়াখালীর ৪টি আসনে পরিবর্তনের সুপারিশ করেছে কারিগরি কমিটি। আমাদের যে ডিলিমিটেশন আইন ২০২১-এর ৬-এর ৩ এবং ৪ উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের ৩০০ আসন ফাইনাল করা। এর আগে ২০০৮ সালে সেনা সমর্থিত সরকারের সময় বড় পরিসরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে এটিএম শামসুল হুদা কমিশন, যা নিয়ে রয়েছে রাজনৈতিক বিতর্ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রবাসীরা যেন নিজ নিজ জায়গা থেকে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানানো হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। বৈঠকে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেয়ার কথাও পর্যালোচনার দাবি জানায় এনসিপি। বিশেষ সতর্কতার অংশ হিসেবে রাজধানী জুড়ে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে র্যাব পুলিশ। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই শঙ্কা থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত সমন্বয়ক রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের 50টি থানায় গেল 6 মাসের হিসেব অনুযায়ী গড়ে প্রতি মাসে 20টি খুন, 5টি ডাকাতি, 46টি ছিনতাই এবং 70টি চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। আপনারা জানেন, বিভিন্ন অভিযোগে গেল 24 ঘন্টায় মহানগরী থেকেই গ্রেফতার করা হয়েছে 186 অপরাধীকে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পরিস্থিতি বিবেচনায় মহানগরী জুড়ে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি 66টি চেকপোস্ট, কয়েকশো টহল টিম কাজ করছে। কেউ যাতে বিশৃঙ্খলা ও নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি।
তিনি আরো বলেন, থানায় সালিশ করার সুযোগ নেই, দেন দরবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত রিয়াদের রাজধানীর নাখালপাড়া বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত 4টি চেক ট্রেড জোন নামের একটি প্রতিষ্ঠানের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ হত্যা মামলায় গ্রেফতারকৃত 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে এই দিন ঢাকার CMM আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না। সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি আপিল বিভাগে থাকাকালীন বেআইনিভাবে সংবিধানের 13 সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দেন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে আরও বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুর্নীতিমূলক রায় প্রদান করেন। একই সাথে বিচারিক নথি জালিয়াতি করে 10ম ও 11তম জাতীয় সংসদের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলেরও রায় দেন তিনি। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। রাজধানীর ধানমন্ডি বাসা থেকে খায়রুল হককে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন। মোবারক হোসেন 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। একটিতে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। ৭১ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় মৃত্যুদণ্ডের রায়ে। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। চলতি বছর 8 জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়। আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। বলছে যে হি ইজ টু সেট অ্যাট লিবার্টি ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। আমাদের জানা মতে আর কোনো মামলা নাই, কোনো রায় সম্বন্ধে আমার কিছু বলার নাই। বিগত দিনে যে রায়গুলো, এগুলো আমি অ্যাজ কোর্ট অফিসার আমি কিছু বলবো না, কিন্তু আমরা তো এই 5ই আগস্টের পরে আমাদের জাজমেন্ট, এটা সেকেন্ড জাজমেন্ট এই ICT মামলায়। ATM আজহার সাহেবের পরে এটা সেকেন্ড জাজমেন্ট। আমরা তো 2টা কেসই একুইটাল হলো। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির আপোষহীন ভূমিকায় দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র দলেরই 142 নেতাকর্মী, এমন দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ছাত্র বিষয়ে সম্পাদক সাবেক ছাত্র নেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা জাতীয় নাগরিক পার্টির অনুরোধে 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার ঘোষণা দেন। উদার সহনশীল রাজনৈতিক দল হিসেবে এমন সিদ্ধান্ত বলে জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাজপথে সবচেয়ে 142 জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাত তৈরি হতে পারে, কিন্তু আমার বিশ্বাস সেই খাত হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্রদলে। সংস্কার গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষ দিনে নরসিংদীতে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এর আগে বিশাল পদযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। মিছিলে নেতারা বলেন, 20 জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। মানুষের অধিকার আদায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথের সংগ্রাম চলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ওয়াশিংটন ডিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানোর সবুজ সংকেত পাওয়া গেছে। বাণিজ্য সচিব আরও বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর 12:30টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়ে বিকেল 5:30 পর্যন্ত চলে। 3 দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। স্বল্প উন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল 11টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হয়। এতে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা, বাণিজ্য সুবিধার স্থায়িত্ব, বৈদেশিক সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের বিষয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আগের চেয়ে গত বছরে আয় ব্যয় বেড়েছে জাতীয় পার্টির। নির্বাচন কমিশনে দেয়া 2024 সালের আয় ব্যয়ের প্রতিবেদনে দেখা গেছে, দলটি আয় করেছে 2,64,38,938 টাকা, আর ব্যয় করেছে 1,79,88,044 টাকা। জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের আয় ব্যয়ের রিপোর্ট জমা দেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তার শঙ্কিত হয়ে তার উপর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে অভিযোগ করেছে রাউজান উপজেলা বিএনপি। বিকেলে নগরী নসিমন ভবনস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের উদ্দেশ্যে তার বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে গোলাম আকবর খন্দকারের উপর সন্ত্রাসী হামলা হয়। হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ। সিলেটের বিশ্বনাথী স্কুল ছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় 8 জনের ফাঁসি ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় আরও 17 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায় 2021 সালের 1 মে জমি থেকে রাস্তার মাটি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্বনাথের চাউল ধনী হাওড়ে গুলি করে হত্যা করা হয় সুমেলকে। এই ঘটনায় সুমেলের বাবা, চাচা সহ আরও 5 জন গুলিবিদ্ধ হন। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিলবাদী হয়ে বিশ্বনাথ থানায় 32 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মানিকগঞ্জে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা। মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রবিয়া নূর আহমেদ ও সহকারী বন কর্মকর্তা ব্রজগোপাল রাজবংশী এই সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় 15টি স্টল রয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান যুদ্ধ বন্ধে এই ভূখণ্ডে হামাসের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব ও মিশর সহ একাধিক আরব দেশ। একই সাথে সংগঠনটিকে নিরস্ত্রীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় তারা। ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব পুনরুজ্জীবিত করতে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সম্মেলনের আয়োজন করা হয়। এতে 7 পৃষ্ঠার একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। এই ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে 17টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত এনেছে সুনামি। এতে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে গেছে বন্দর নগরী সেভেরো কুরিলস্ক। 2000 স্থানীয় বাসিন্দার অবস্থান এখনও অনিশ্চিত। এছাড়া জাপানের হোক্কাইডো দ্বীপে আঘাত এনেছে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস। এছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান, এমনকি পেরু এবং ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা 13 ফুট ছাড়ানোর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ধসে পড়েছে কয়েকটি ভবন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা শুরুতে ভূমিকম্পের মাত্রা ছিল 8, পরবর্তীতে 8.7 করলেও আবারও তা সংশোধন করে 8.8 বলে উল্লেখ করে। এবারে খেলার খবর। এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য তামিম ইকবাল প্রস্তুত নন বলে জানিয়েছেন তার ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে কার্যক্রম শুরু করেছে বিসিবি। এর প্রেক্ষিতে গত 2 আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তবে ডালিম জানান, বিপিএল বা সেমিফাইনাল, ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিপিএলে টানা 2 মৌসুমে শিরোপা জিতে আলোচনায় আসা তামিম ডিপিএল এর সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফান অ্যাক্টিভিটিস বা এন্টারটেইনমেন্টের জন্য ঠিক আছে, বাট মানে যেটা কম্পিটিশন রিলেটেড, যেগুলো হাই ভোল্টেজের গেমগুলো লাইক বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল, এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু মানে এটা ডিপেন্ড করছে তামিমের উপর, আসলে উনি আসলে কিভাবে এটা নিবে, ঠিক আছে। বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা, ঠিক আছে, এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে এন্টারটেইনমেন্ট রিলেটেড গেমস, ওগুলোতে ফোকাস করা। 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের কোনো সাঁতারু। নাজমুল হক ও মাহফিজুর রহমান সাগর দেশের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালেক এবং মোশাররফ খানও গড়েন একই কৃতিত্ব।
3 যুগ পরে আবারও কোনো বাংলাদেশি সাঁতারু এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল। ইংল্যান্ড সময় মধ্যরাত 2:30টায় তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযান শুরু করেন। 12 ঘন্টা সাঁতরে সফলভাবে শেষ করেন বাংলাদেশি এই 2 সাঁতারু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেবে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অপকৌশলে আশ্রয় নেয়ার অভিযোগ। সব সংস্কার নির্বাচিত সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিয়ে শঙ্কা। রক্তের বিনিময়ে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ ব্যর্থ হলে তা আর সম্ভব হবে না মন্তব্য আসিফ নজরুলের। জাতীয় সনদের আইনি ভিত্তি চায় জামাত ও এনসিপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 39 আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইসির। জনসংখ্যার বিচারে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে, কমবে বাগেরহাটে। 5 আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার আশ্বাস। এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিল আপিল বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।